হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি তোমাদের জয়েনিংয়ের ক্লাস করাবো। জয়েনিং মানে হলো সংযুক্তিকরণ, দুটো বা তার বেশি সেন্টেন্সকে বা বাক্যকে সংযুক্ত করা, একটা নতুন বাক্য তৈরি করা, কয়েকটা দুই বা ততোধিক সরল বাক্যকে যুক্ত করে একটি নতুন বাক্য তৈরি করা, এটা হলো জয়েনিং। এই ধরনের নতুন বাক্যটা সিম্পল সেন্টেন্স হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে বা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এবার এই সেন্টেন্সগুলোকে যুক্ত করে দুই বা তার বেশি সেন্টেন্সকে একসাথে করে আমরা সিম্পল সেন্টেন্সে বা সরল বাক্যে নিয়ে যেতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে নিয়ে যেতে পারি এবং কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে নিয়ে যেতে পারি। আজকে প্রথমে আমি জয়নিং ইন্টু এ সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মানে দুই বা তার বেশি বাক্যকে, সাধারণত দুটো বাক্যকে নিয়ে আমি এখন তোমাদের দেখাবো, দুটো সেন্টেন্সকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করব। দেখো, এটা করার জন্য আগে আমাদের জানতে হবে তাহলে সিম্পল সেন্টেন্স কি। আগেই আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য যেখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। সিম্পল সেন্টেন্স হলো সরল বাক্য যেখানে একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং একটি সাবজেক্ট থাকে। সমাপিকা ক্রিয়া মানে কি? অনেকে এটা কোশ্চেন করেছিল। সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়া বাক্যের কাজ সমাপ্ত করে তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। আচ্ছা, এবার সিম্পল সেন্টেন্স যে কোনো ধরনের হতে পারে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে ইজ ভার্বটা বাক্যের কাজ সম্পন্ন করেছে, মানে ইজ ভার্বটা দেওয়ার জন্য আমি বাক্যটা সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পেরেছি। সে হয় একজন সৎ ব্যক্তি। এই যে ভার্বের মাধ্যমে বাক্যের সম্পূর্ণ অর্থটাকে আমি প্রকাশ করতে পেরেছি, এই ধরনের ভার্বকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তো এখন আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব। মানে দুটি বাক্য বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে জয়েন করে আর একটা নতুন সিম্পল সেন্টেন্স তৈরি করব। দেখো, দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সকে জয়েন করে নতুন একটা সিম্পল সেন্টেন্স করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা নিয়মে আমায় করতে হবে। সেই নিয়মগুলো আগে দেখে নাও কি কিভাবে করা যেতে পারে। বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন, একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করা যেতে পারে। বাই ইউজিং এ পার্টিসিপল, পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি যোগ হবে বা ভার্বের সাথে ইডি যোগ হবে। বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, মানে ভার্বের সঙ্গে টু যোগ হবে। বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইভাবেও সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়, দুটো সিম্পল সেন্টেন্স থেকে একটা সিম্পল সেন্টেন্স। বাই ইউজিং এ প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড, জিরান্ড ব্যবহার করেও সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায়। বাই ইউজিং এ নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন, বাই ইউজিং এ নমিনেটিভ অ্যাবসলিউট। এবার এগুলো সবগুলোই সাতটা যে নিয়ম বললাম, যে এই সাতটা নিয়মের মাধ্যমে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা সেন্টেন্সে নিয়ে যেতে পারি। এই সাতটা নিয়মই আমি উদাহরণের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরবো এখন। দেখো, প্রথমটাই কি আছে? বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ, এক নম্বরটাই আমি আগে আলোচনা করছি। বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন। দেখো, দুটো সেন্টেন্স আমি আগে লিখছি। আই মেট এ ম্যান অন দ্য ওয়ে। পরের সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ ওল্ড। তাহলে এর অর্থ কি হলো? আই মেট এ ম্যান, আমি একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। অন দ্য ওয়ে, রাস্তায়, রাস্তায় একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল। হি ওয়াজ ওল্ড, তিনি ছিলেন বৃদ্ধ। তাহলে এটাকে আমি সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এটা আমি কি করব? সিম্পল সেন্টেন্সে জয়েন করার সময় তাহলে আমি কি করব? এই যে ওল্ড, এই যে অ্যাডজেক্টিভ, এখানে এই ওল্ড কথাটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? আটটা পার্টস অফ স্পিচ আছে আমরা জানি: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন,
ইন্টারজেকশন। এই অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচের একটা। অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনের কি হয়, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় এই অ্যাডজেক্টিভ দ্বারা। তো এখানে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা, এই ওল্ডটা। ওল্ডটা কি হবে, আগের সেন্টেন্সে নাউনের আগে চলে যাবে। আই মেট এ ম্যান অন দ্য ওয়ে, আমি রাস্তায় একটা লোকের সাথে আমার দেখা হলো, হি ওয়াজ ওল্ড, তিনি ছিলেন বৃদ্ধ। তাহলে আমি এটাকে এরকম বলতে পারি, রাস্তায় আমার একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হলো, তাহলে আমি কি বলবো, আই মেট অ্যান ওল্ড ম্যান অন দ্য ওয়ে। হলো, এখানে যে ম্যানটা নাউন ছিল, নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে গেল। এভাবে এটা একটা সিম্পল সেন্টেন্সই হলো। দেখো, আই সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট, এবং মেট একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে দেখতে পেলে দুটো সিম্পল সেন্টেন্সকে আমি অ্যাডজেক্টিভ দ্বারা জয়েন করে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম। পরের সেন্টেন্সটা দেখো, এটাও অ্যাডজেক্টিভ দিয়ে জয়েন করব সিম্পল সেন্টেন্সে। মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ, ইট ইজ এ কস্টলি ওয়াচ। মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ মানে আমার বোন তার ঘড়িটা হারিয়েছে। ইট ইজ এ কস্টলি ওয়াচ, এটা হয় একটা দামি ঘড়ি, এটা হয় একটা দামি ঘড়ি। তাহলে এখানে কোনটা অ্যাডজেক্টিভ, এই সেন্টেন্স দুটোর মধ্যে কস্টলি এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর নাউন কোনটা, ওয়াচ, এই ওয়ার্ডটা নাউন। তাহলে এই অ্যাডজেক্টিভটা এই নাউনের আগে চলে যাবে। তাহলে আমার বোন তার ঘড়িটা হারিয়েছে, এটা দামি ঘড়ি। তাহলে আমি এরকম বলতে পারি, আমার বোন তার দামি ঘড়িটা হারিয়েছে। এই অ্যাডজেক্টিভটাকে এই নাউনের আগে নিয়ে চলে যাব। এবং এখানে দেখো এই ওয়াচটা যে নাউন আছে, দুটোই একই, কমন, তাই এই ওয়াচটা আর লেখার দরকার নেই। তাহলে কি লিখব, মাই সিস্টার হ্যাজ লস্ট হার কস্টলি ওয়াচ। ঠিক আছে, এইভাবে অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা দুটো সিম্পল সেন্টেন্স থেকে একটা নতুন সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। এই ধরনের জয়নিংগুলো ভালো লেখার জন্য, মানে উন্নত মানের লেখার জন্য, উন্নত মানের ইংলিশের জন্য এই ধরনের জয়নিং প্রয়োজন হয়ে পড়ে। যেখানে একটা সেন্টেন্সে কাজটা মিটে যাচ্ছে, সেখানে দুটো সেন্টেন্স লেখার দরকার নেই। এবার দেখো, ইউজিং পার্টিসিপল। পার্টিসিপল ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি। আমি পার্টিসিপলটা বলার সময় বলেছিলাম আইএনজি যুক্ত ভার্ব বা ইডি যুক্ত ভার্ব। দেখো, সেন্টেন্সের মাধ্যমে আমি তার উদাহরণটা বলছি। দেখো, অত্যন্ত সহজ। হি স মি কাম, হি ran away, সে আমায় আসতে দেখেছিল। হি স মি কাম, সে আমায় আসতে দেখেছিল। হি র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে গিয়েছিল। তাহলে দুটোই হি আছে, আর সে, তাহলে আমি দুটোই হি আছে, তাই আমি একবার হি ব্যবহার করবো। আর আমি এটাকে কি বলবো, আমাকে আসতে দেখে, এই যে দেখে করে, এই ধরনের জন্য কি করবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা এনে তার সঙ্গে আইএনজি যোগ করবে। মানে একই কর্তা দুটি ক্রিয়া পরপর করলে আগের ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ করবে। এবং আগের ক্রিয়ার কোন ফর্মের সাথে আইএনজি যোগ করবে, আগের ক্রিয়ার প্রেজেন্ট ফর্মটার সাথে আইএনজি যোগ করবে। তাহলে এটা আমি কি লিখবো, সিইং মি, এখানে হিটা আর দেবে না। এরকম, আমাকে আসতে দেখে সে পালিয়ে গিয়েছিল। সে আমাকে আসতে দেখে পালিয়ে গিয়েছিল নয়, আমাকে আসতে দেখে সে পালিয়ে গিয়েছিল। তাহলে এর প্রেজেন্ট ফর্ম এনে তবেই আইএনজিটা যোগ করবে। তাহলে সিইং মি কাম, সিইং মি কাম, হি র্যান অ্যাওয়ে, আমাকে আসতে দেখে সে পালিয়ে গিয়েছিল। এই হলো পার্টিসিপল দিয়ে জয়েন করা। আবার দেখো, হি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত। হি রেস্টেড ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ বিশ্রাম নিল। সে ক্লান্ত ছিল, সে কিছুক্ষণ বিশ্রাম নিল। তাহলে আমরা এটাকে জয়েন করার সময় কি বলবো,
ক্লান্ত হয়ে, আর এখানে এটা কি ভার্ব আছে? বি ভার্ব। বি ভার্ব মানে কি? হওয়া ভার্ব। তার মানেই এটা কি? আর দুটোই দেখো, দুটোই একই সাবজেক্ট আছে, হি আর হি একই সাবজেক্ট আছে, তার মানে প্রথম সাবজেক্টের ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং দ্বিতীয় সাবজেক্টটাকে লিখব। প্রথমের হিটাকে আমি লিখব না। তাহলে আমি এটাকে কি করব? ওয়াজ, অ্যামিজার বা ওয়াজার এরকম থাকলেই বি ভার্ব। তার মানে অ্যামিজার, ওয়াজার এগুলোকে বি ভার্ব বলা হয়, তাই এটার প্রেজেন্ট ফর্ম কি? বি। বি, বিইং। বিইং টায়ার্ড, বিইং মানে হয়ে, সিইং মানে যেমন আমি বলেছি দেখে, বিইং মানে হয়ে। বিইং টায়ার্ড হি রেস্টেড ফর আ হোয়াইল। ক্লান্ত হয়ে সে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। পরের জয়নিংটা দেখো, এটাও ইউজিং পার্টিসিপল, জয়েন ইউজিং পার্টিসিপল। দ্য ওয়ার্কম্যান স দ্য অ্যাপ্রোচ অফ এ ভায়োলেন্ট ডাস্ট স্টর্ম। দ্য ওয়ার্কম্যান মানে শ্রমিকরা, দেখেছিল দ্য অ্যাপ্রোচ অফ এ ভায়োলেন্ট ডাস্ট স্টর্ম, একটা ভয়ঙ্কর ধূলিঝড় আসছে, এটা দেখেছিল। দে টুক শেল্টার ইন এ হাট, তারা একটা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। এখানেও দেখো সাবজেক্ট এক, মানে কর্তা একই। দে আর দ্য ওয়ার্কম্যান, যারাই ওয়ার্কম্যান তাদেরকেই আবার দে বলা হচ্ছে। ওয়ার্কম্যানরা মানে ধূলিঝড়টা আসতে দেখেছিল, তারা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল, তার মানে যারা ওয়ার্কম্যান তারাই দে। যেহেতু সাবজেক্ট এক দুটো সেন্টেন্সের, তাই কি করব? প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে ধূলিঝড়টা আসতে দেখে শ্রমিকরা একটা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। কিন্তু দেখো এখানে দা ওয়ার্কম্যানটাকে দে এর জায়গায় লিখতে হবে। এই আগের সেন্টেন্সগুলোতে দুটোই হি ছিল বলে আমাদের অসুবিধা হয়নি, কিন্তু এই সেন্টেন্সে যখন এখানে নাউন আছে আর এখানে প্রোনাউন আছে, এই প্রোনাউনের বদলে কিন্তু তাদের দুজনেই কমন, একজনকেই বোঝানো হচ্ছে, নাউন এবং প্রোনাউন দ্বারা একজনকেই বোঝানো হচ্ছে, তখন দ্বিতীয় সেন্টেন্সের প্রোনাউনের জায়গা প্রথম সেন্টেন্সের নাউনটাকে লিখতে হবে। তার মানে ধূলিঝড়টা আসতে দেখে তারা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল হবে না, লিখবে যে ধূলিঝড়টা আসতে দেখে শ্রমিকরা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। দের জায়গা তাহলে দা ওয়ার্কম্যান হয়ে যাবে। আর এটা আমার মনে আছে নিশ্চয়ই, এটা যে এই ভার্বের সাথে আইএনজি যোগ করবে, কিন্তু ভার্বের কোন ফর্মের সাথে আইএনজি যোগ করবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে। তার প্রেজেন্ট ফর্ম কি হবে? সি। তাহলে উত্তর হবে সিইং দ্য approach of a violent dust storm, দের জায়গায় the workmen took shelter in a hut। তাহলে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে জয়েন করা দেখলাম আর পার্টিসিপল দিয়ে জয়েন করা দেখলাম। এবার আমরা কি দিয়ে জয়েন করা দেখব? বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু ভার্ব দিয়ে জয়েন করা দেখব। এবার দেখো ইউজিং অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যবহার করে কেমন করে আমরা জয়েন করি। ইনফিনিটিভ মানে কি? ভার্বের সাথে টু যোগ, ভার্বের আগে টু যোগ করা হয়। টু মানে এমনিতে কি? টু মানে বাংলাতে আমরা জানি টু মানে তে, যেখানে ভার্বের সঙ্গে ক্রিয়ার সঙ্গে টু তে প্রত্যয় যোগ করা হয় ইংরেজিতে, সেখানেই ভার্বের আগে টু ব্যবহার করে সেটাকে ইনফিনিটিভ করা হয়। টু মানে তাহলে তে। আমি যেমন বলতে পারি যে আমি আম খেতে পছন্দ করি, তাহলে সেক্ষেত্রে ইংরেজিতে কী হবে? আই লাইক টু ইট ম্যাঙ্গো। আমি বললাম আমি আম খেতে পছন্দ করি, তাহলে সেটা আমি এরকম লিখতে পারি, আমি পছন্দ করি, আই লাইক টু ইট ম্যাঙ্গো। এই যে দেখো এখানে টু ইট খেতে, এই যে খাওয়া, ইট খেতে, তে, এই যে তে প্রত্যয় যোগ হয়েছে যেখানে ভার্বের সঙ্গে মানে ক্রিয়ার সঙ্গে, সেখানেই ইংরাজিতে তের বদলে টু, ভার্বের সঙ্গে টু ব্যবহার করে ইনফিনিটিভ করা হয়। এইভাবে ইনফিনিটিভ যোগে দুটো সিম্পল সেন্টেন্স থেকে একটা নতুন সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়। দেখো, হি হ্যাজ মেনি ডিউটিস, তার অনেক কর্তব্য আছে। হি মাস্ট পারফর্ম দেম, সে অবশ্যই সেগুলো পালন করবে। তাহলে এটাকে জয়েন করলে আমি কি বলবো? পারফর্ম করার জন্য তার অনেক কর্তব্য আছে। তাহলে কি হবে ইংরেজিতে? হি হ্যাজ মেনি ডিউটিস টু পারফর্ম। হি হ্যাজ মেনি ডিউটিস
টু পারফর্ম, পারফর্ম করতে তার অনেক ডিউটি আছে, অনেক কর্তব্য আছে। হি হ্যাজ মেনি ডিউটিস টু পারফর্ম। পরের সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ মেনি সন্স, তার অনেক পুত্র আছে। হি হ্যাজ টু এডুকেট দেম, তাদেরকে, হি হ্যাজ টু তাকে করতে হবে, টু এডুকেট দেম তাদের শিক্ষিত করতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে। তাহলে তার অনেক পুত্র আছে, তার অনেক সন্তান আছে শিক্ষিত করতে। এই যে তের জন্য টু এডুকেট, এই ধরনের ইনফিনিটিভ দিয়ে জয়েন করাগুলো খুবই সহজ। তাহলে কি হবে, হি হ্যাজ মেনি সন্স টু এডুকেট। তারপরের জয়নিংটা দেখো, শি ইজ ভেরি উইক, সে হয় খুব দুর্বল। শি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে এটা কি হবে, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে সি ইজ টু উইক টু ওয়াক। তারপরটা দেখো, শি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে। শি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম, সে কঠিন পরিশ্রম করে, সে চায় টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করতে। তাহলে সে পরীক্ষায় পাশ করতে কঠিন পরিশ্রম করে। তাহলে কি হবে, শি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম। এই হলো দুটো সিম্পল সেন্টেন্সকে ইনফিনিটিভের সাহায্যে আর একটা নতুন সিম্পল সেন্টেন্সে পরিণত করা। এখানে দেখো, বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যাডভার্ব ব্যবহার করে কিভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করা হচ্ছে। দেখো, হি ডিড ইট, সে এটা করেছিল। হি ডিড ইট উইথ কেয়ার, সে এটা যত্নের সঙ্গে করেছিল। কেয়ারটা নাউন আছে, এটাকে আবার অ্যাডভার্বে পরিণত করতে হবে। সেক্ষেত্রে নাউনটাকে আমায় অ্যাডজেক্টিভে নিয়ে যেতে হবে, কেয়ার থেকে কেয়ারফুল, তারপর এলওয়াই যোগ করে সেটাকে অ্যাডভার্বে পরিণত করা হলো। সে এটা করেছিল, সে এটা যত্নের সঙ্গে করেছিল। তাহলে আমি সেন্টেন্সটাকে একসাথে করে কি বলতে পারি, সে এটাকে যত্ন সহকারে করেছিল। তাহলে সে এটাকে করেছিল দুবার আছে, তাই আমি একবারই লিখবো, হি ডিড ইট যত্ন সহকারে, কেয়ারফুলি। তাহলে উত্তরটা হলো হি ডিড ইট কেয়ারফুলি। পরের সেন্টেন্স দেখো, হি কুড নট রিচ দ্য স্টেশন ইন টাইম, সে পৌঁছতে পারেনি স্টেশনে ইন টাইম, সময় মতো, সে সময় মতো স্টেশনে পৌঁছতে পারেনি। দিস ওয়াজ আনফরচুনেট, এটা ছিল দুর্ভাগ্য। তাহলে এটা ছিল দুর্ভাগ্য, তাহলে দুর্ভাগ্যবশত মানে আনফরচুনেটলি, আনফরচুনেটের সাথে এলওয়াই যোগ করে শব্দটাকে আমি অ্যাডভার্বে পরিণত করেছি। তাহলে কি হবে, আনফরচুনেটলি হি কুড নট রিচ দ্য স্টেশন ইন টাইম। পরের সেন্টেন্সের জয়নিংটা দেখো, হি ওন দ্য প্রাইজ, সে পুরস্কার জিতেছিল। ইট ওয়াজ আনফরচুনেট ফর হিম, এটা ছিল তার জন্য দুর্ভাগ্য। তাহলে সৌভাগ্য, ফরচুনেট মানে সৌভাগ্য, ইট ওয়াজ ফরচুনেট, এটা ছিল সৌভাগ্য তার জন্য। তাহলে সৌভাগ্যক্রমে, ফরচুনেটলি, ফরচুনেট শব্দটাকে এলওয়াই যোগ করে অ্যাডভার্বে পরিণত করা হচ্ছে। তাহলে ফরচুনেটলি হি ওন দ্য প্রাইজ হয়ে গেল। এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে জয়েন করা হলো দুটো সিম্পল সেন্টেন্স থেকে একটা নতুন সিম্পল সেন্টেন্সে। হি উইল কাম হেয়ার, সে এখানে আসবে। ইট ইজ শিওর, এটা নিশ্চিত, সে এখানে আসবে, এটা নিশ্চিত। তাহলে নিশ্চিতভাবে, নিশ্চিতলি সে এখানে আসবে। তাহলে শিওরলি হি উইল কাম হেয়ার। এরপরে দেখো, বাই ইউজিং এ প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড, নাউনের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করে বা জিরান্ড ব্যবহার করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাওয়া। দেখো, হি ইজ ইল, সে হয় অসুস্থ। হি স্টিল ওয়ার্কস, সে তবুও কাজ করে। তাহলে আমি এটাকে কিভাবে করতে পারি, সে অসুস্থ, সে কাজ করে। তাহলে তার অসুস্থতা সত্ত্বেও, সত্ত্বেও মানে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, তার অসুস্থতা, এখানে সেটা থেকে আমায় নিয়ে যেতে হবে তার মানে হিজ, ইনস্পাইট অফ হিজ ইল থেকে ইলনেস, ইনস্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস, ইলনেসের পর একটা কমা, ইনস্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস। হি ওয়াজ পোর, সে ছিল গরিব। হি ওয়াজ অনেস্ট,
সে ছিল সৎ, তাহলে সেটা এটাও একইভাবে সত্ত্বেও ব্যবহার করে আমি কীভাবে করতে পারি, তার দারিদ্রতা সত্ত্বেও। এখানে এই অ্যাডজেক্টিভগুলো থেকে আমাকে নাউনে নিয়ে যেতে হবে, অ্যাডজেক্টিভগুলোকে আমাকে নাউনে পরিণত করতে হবে। পোরটাও অ্যাডজেক্টিভ, যেমন এখানে ইলটা অ্যাডজেক্টিভ ছিল, তার নাউন ফর্ম হচ্ছে ইলনেস। এখানে পোরটাও অ্যাডজেক্টিভ, তার নাউন ফর্ম হচ্ছে পোভার্টি। তাহলে কি হবে, ইনস্পাইট অফ হিজ পোভার্টি, সত্ত্বেও, তার দারিদ্রতা সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ, পোরের নাউন ফর্ম পোভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি ওয়াজ, কমা দিয়ে হি ওয়াজ অনেস্ট। এটাও হলো সিম্পল সেন্টেন্স। এভাবে জিরান্ড দিয়ে আরেকটা উদাহরণ দেখো, হি গেভ দেম হিজ অ্যাডভাইস, সে তাদেরকে তার উপদেশ দিয়েছিল। হি গেভ দেম, সে তাদেরকে দিয়েছিল হিজ অ্যাডভাইস, তার উপদেশ। হি হেল্প দেম লিবারেলি, তার সঙ্গে সঙ্গে সে তাদেরকে সাহায্য করেছিল। তাহলে কি হবে, বিসাইডস গিভিং দেম অ্যাডভাইস, উপদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সে তাদেরকে সাহায্য করেছিল। বিসাইডস giving them advice, comma, he helped them liberally. এরপরে জয়নিং দেখো, বাই ইউজিং এ নাউন ফ্রেজ, নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন দিয়ে বা ফ্রেজ ইন অ্যাপোজিশন। দেখো সেন্টেন্সটা পড়ছি, আকবর ওয়াজ দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া, আকবর ছিলেন ভারতবর্ষের সম্রাট। হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ হিজ টাইম, তিনি ছিলেন তার সময়কালের একজন মহান রাজা। তাহলে যিনি আকবর, তাকেই বলা হচ্ছে সেই সময়কার মহান একজন রাজা, অন্যতম রাজাদের মধ্যে একজন। তাহলে একটি নাউন বা একটি ফ্রেজ যখন অন্য একটি নাউন বা প্রোনাউনের দ্বারা সূচিত ব্যক্তি বা বস্তুকেই নির্দেশ করে, তখন ওই নাউন বা ফ্রেজটি অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয় এখানে। তাহলে আকবর লিখে তার পরিচয়টা দিতে হবে। আকবর তিনিই ভারতবর্ষের সম্রাট ছিলেন। তাহলে এই ওয়াজটা খালি তুলে এখানে একটা কমা দিতে হবে। তাহলে আমি কি লিখব, আকবর, কমা দিয়ে, যিনি আকবর তাকেই বলা হচ্ছে দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া, আকবর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। এবার হিটা আর দেওয়ার দরকার নেই, কেননা যিনি আকবর তাকেই তো আমি হি বলছি, তাই আমি দেব না। আকবর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া, আবার একবার কমা দিয়ে, ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস of his time. পরের সেন্টেন্স দেখো, একইভাবে রবীন্দ্রনাথ ওন দ্য নোবেল প্রাইজ ফর হিজ গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন তার গীতাঞ্জলির জন্য। ইট ইজ এ বাঞ্চ অফ বিউটিফুল লিরিক্স, এটা সুন্দর গীতি কবিতার একটা গুচ্ছ। তাহলে গীতাঞ্জলি সম্পর্কে কি বলা হচ্ছে, গীতাঞ্জলি সম্পর্কে বলা হচ্ছে এটা একটা গীতি কবিতার সুন্দর গুচ্ছ, মানে গীতাঞ্জলির পরিচয় দেওয়া হচ্ছে। তাহলে আমি ঠিক এভাবেই লিখবো, রবীন্দ্রনাথ ওন দ্য নোবেল প্রাইজ ফর গীতাঞ্জলি, কমা দিয়ে গীতাঞ্জলি সম্পর্কে যেটা দেয়া আছে, গীতাঞ্জলির পর কমা দিয়ে ইজের জায়গায় কমা, আর ইটটা আমি আর লিখবো না। গীতাঞ্জলি এ বাঞ্চ অফ বিউটিফুল লিরিক্স। তাহলে লিখছি আমি, রবীন্দ্রনাথ won the Nobel Prize for his গীতাঞ্জলি, কমা, ইজের জায়গায় কমা, ইটটা লিখলাম না, এ বাঞ্চ অফ বিউটিফুল লিরিক্স। পরের সেন্টেন্স দেখো, এটাকে তাহলে কি বলছি আমরা, ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন। দেখো, রামচন্দ্র ওয়াজ দ্য সন অফ দশরথ, রামচন্দ্র ছিলেন দশরথের পুত্র। হি ওয়াজ ব্যানিস্ট ফর 14 years,
তাকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছিল। তাহলে এখানে কি রামচন্দ্রর পাশে কমা চিহ্ন ব্যবহার করে তার পরিচয়টা দিতে হবে, মানে ওয়াজের জায়গা খালি কমা চিহ্নটা দিতে হবে। অ্যাপোজিশন মানে নিয়ার পজিশন। রামচন্দ্র সম্পর্কে রামচন্দ্রের নিয়ার পজিশন কি? দ্য সন অফ দশরথ, সেই পরিচয়টা। যিনি রামচন্দ্র তিনি দশরথের পুত্র, তার পরিচয়টা তাই কমা দিয়ে তার পাশে লিখতে হবে। ওয়াজের জায়গা তাহলে খালি কমাটা দিতে হবে। তাহলে কি লিখবো আমি? রামচন্দ্র কমা দিলাম, দ্য সন অফ দশরথ। এবার আর হি, যেহেতু রামচন্দ্র মানেই হি, তাই আমি আর এই হিটা লিখবো না, পরে থেকে লিখবো ওয়াজ ব্যানিস্ট ফর 14 ইয়ার্স, মানে রামচন্দ্র দশরথের পুত্র 14 বছরের জন্য তাকে বনবাসে পাঠানো হয়েছিল। তারপরে সেন্টেন্স দেখো, বেনারস ইজ এ সিটি অফ টেম্পলস। বেনারস হলো মন্দিরের শহর। ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা, এটা গঙ্গার তীরে অবস্থিত। তাহলে বেনারসের কি পরিচয় দেওয়া হয়েছে? সিটি অফ টেম্পল, মানে মন্দিরের নগরী, মানে মন্দিরের শহর। তাহলে বেনারসের পরিচয়টাই তার কমা দিয়ে তারপরে লিখতে হবে। তাই কমাটা আমি কোথায় দেবো? এই ইজের জায়গা। আর সেকেন্ড বাক্যের ইটটা আমি লিখবো না, কেননা বেনারসকেই ইট বলা হচ্ছে। তাহলে উত্তরটা আমার এরকম হবে, বেনারস কমা দিয়ে এ সিটি অফ টেম্পল, এ সিটি অফ টেম্পলস। তাহলে ইটটা লিখলাম না, বাকিটা স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। তাহলে হলো, বোঝা গেল এইভাবে ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা নতুন সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। এবার দেখো, বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে কিভাবে দুটো সিম্পল সেন্টেন্স থেকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। তার আগে বলি, আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেলের সঙ্গে অন্য ওয়ার্ড যুক্ত হয়ে যে ফ্রেজ গঠন করে, সেটি বাক্যের অন্য অংশ থেকে গঠনগত দিক থেকে যদি সম্পূর্ণ স্বাধীন হয় তবে তাকে অ্যাবসলিউট ফ্রেজ বলবো। আমরা পার্টিসিপেল করেছি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। এইভাবেই যদি পার্টিসিপেলের সঙ্গে অন্য ওয়ার্ড যুক্ত হয়ে একটা ফ্রেজ তৈরি হলো, আর সেটা বাক্যের অন্য অংশের দিক থেকে সম্পূর্ণ স্বাধীন, মানে গঠনগত দিক থেকে, তখন তাকে আমরা বলবো অ্যাবসলিউট ফ্রেজ। আর ওই প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের কর্তাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলবো। দেখো, দ্য সানসেট, দ্য সানসেট, এখানে দ্য সোলজার্স বিগ্যান টু মার্চ, মানে সূর্য অস্ত গিয়েছিল, সৈন্যরা মার্চ করতে শুরু করেছিল। পার্টিসিপেল দিয়ে জয়েন করার সময় আমরা দেখেছি দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট বা কর্তা কিন্তু একজন ছিল। কিন্তু দেখো, যখন কর্তা আলাদা হয়ে যাচ্ছে, দুটো পৃথক কর্তা, দ্য সানসেট সূর্য অস্ত গিয়েছিল, দ্য সোলজার্স বিগ্যান টু মার্চ সৈন্যরা মার্চ করতে শুরু করেছিল। এখানে সূর্য আর সৈন্যরা দুজন সাবজেক্ট আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তখনই কিন্তু আমাকে এই অ্যাবসলিউট ফ্রেজটা দিতে হবে। তখন আগের ক্রিয়ার সঙ্গে আইএনজি বা হ্যাভিং ভার্বের থার্ড ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। ভার্বের থার্ড ফর্ম কোনটা হবে? সেট। তার মানে হ্যাভিং সেট করতে হবে। দ্য সান হ্যাভিং সেট, এই ভার্বের থার্ড ফর্ম, তার সঙ্গে হ্যাভিং বা আইএনজি যোগ করতে হবে। সেটের থার্ড ফর্ম সেটই হবে, তার সঙ্গে হ্যাভিং যুক্ত করলাম। হ্যাভিং সেট, দ্য সান হ্যাভিং সেট, দ্য সোলজার্স বিগ্যান টু মার্চ। তারপরের সেন্টেন্সটাও দেখো একইভাবে, দ্য সান রোজ, সূর্য উঠেছিল, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, মানে কুয়াশা অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে সূর্য ওঠায় কুয়াশা অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু আমি এটাকে পার্টিসিপেল দিয়ে জয়েন করব না, কেননা দুটো সাবজেক্ট আলাদা, দ্য সান আলাদা, দ্য ফগ আলাদা। সেক্ষেত্রে তাহলে কি করব আমি? ভার্বের থার্ড ফর্ম, মানে থার্ড ফর্মের সাথে হ্যাভিং দিয়ে দেবো। তাহলে কি হবে? The sun having rose, the third form কি হবে? rise, rose, risen. The sun having risen, the কমা দিতে হবে এখানে, কিন্তু দুটো বাক্যেই। The sun having risen, the
ফগ disappeared। আর পার্টিসিপেল দিয়ে জয়েন করার সময় আর একটা মূল পার্থক্য যে আমরা কমা ব্যবহার করি না, কিন্তু অ্যাবসোলিউট ফ্রেজ দিয়ে যখন জয়েন করব আমরা তখন ওইটা অবশ্যই কমা দেব। তাহলে উত্তরটা কি হলো? দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সূর্য ওঠায় কুয়াশা অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে এইভাবে এই 7টা উপায়ের সাহায্যে আমরা দুটো সিম্পল সেন্টেন্স থেকে একটা নতুন সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। পরের দিন আবার আমরা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা শিখবো পরের ভিডিওগুলোতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা এর থেকে কিছু শিখতে পেরেছো।